আগের মাসে তোমাদের ক্লাস হয়েছে 4টে, সেটা হয়েছে পালি সংখ্যার ওপরে। আর তার আগের মাসে পালি যে সর্বনামগুলো আছে সেগুলোর ওপর ক্লাস হয়েছিল। তো এই মাসের যে 4টি ক্লাস হবে সেগুলো হচ্ছে পালিতে ব্যঞ্জনান্ত শব্দের উপরে। এর আগে যতগুলো পালি শব্দরূপ দেখা গেছে সেগুলোর সবই শেষে স্বরবর্ণ ছিল। যেমন মুনি শব্দের শেষে ই আছে, নর শব্দের শেষে অ আছে, সাধু শব্দের শেষে উ আছে, এইরকম। সেগুলো পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এইরকমভাবে হচ্ছে। এবার যে শব্দগুলো হবে সেগুলো সবই ব্যঞ্জনান্ত শব্দ, মানে শেষে ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হবে, এবং এর শেষে এই জন্য হসন্ত থাকবে। যেমন এখানে বলবন্ত বলে একটি শব্দ আছে। তো এখানে যে শব্দগুলোকে ব্যঞ্জনান্ত শব্দ বলা হচ্ছে, এগুলোকে অনেক সময় মানে এটা হচ্ছে পাশ্চাত্য মতে যে পালি ব্যাকরণ, সেখানে এটা ব্যঞ্জনান্ত শব্দ বলা হয়, এবং পালি অভিধানেতে শব্দগুলো এইভাবেই মানে ব্যঞ্জনান্ত শব্দ হিসেবেই ধরা হয়। কিন্তু প্রাচ্য মতে যে ব্যাকরণগুলো হয়েছে, কচ্ছায়ন ব্যাকরণ ইত্যাদি, এবং সেই অনুসরণে পরবর্তীকালে যে বইগুলো লেখা হয়েছে, যেমন তোমাদের পালি প্রাইমার, আধুনিক পালি ভাষা শিক্ষা, যেটা থেকে কিছু কিছু তোমরা হোমওয়ার্ক করেছো, এই বইগুলোতে কিন্তু ব্যঞ্জনান্ত শব্দ বলে উল্লেখ নেই। এখানে যেটা অন্ত ভাগান্ত শব্দ বলা হচ্ছে, মানে শেষেই বন্ত, মন্ত, মহন, মানে মন্ত, মহন্ত, বন্যবন্ত, এবং আরও পরে ভদন, দদন্ত এই ধরনের রূপ আছে, সেইটাকে ওই বসন্ত না দিয়ে এটাকে বলবন্ত, দদন্ত এই ধরনের শব্দ হিসেবে ধরা হয়। শেষে অ আছে, অকারান্ত শব্দ। তো এবং অভিধানের মধ্যেও পার্থক্য আছে। যেমন রিচ ডেভিডসের যে অভিধান আছে পালি টু ইংলিশ ডিকশনারি, সেখানে কিন্তু এটা এই বলবন্ত, চক্ষুমন্ত এইরকমভাবে আছে। আর এটি বুদ্ধদত্তের যে ডিকশনারি আছে পালি টু ইংলিশ ডিকশনারি, সেখানে কিন্তু আবার এটা ওই বলবন্ত, দদন্ত, অকারান্ত শব্দ হিসেবে দেয়া আছে। এবং এই দুই অভিধানের বাংলা অনুবাদও হয়েছে। তো সেই অনুবাদগুলোও যথারীতি এই বলবন্ত এবং বলবন্ত এই দুই ধরনের রূপই দেখায়। অন্যান্য শব্দগুলোর ক্ষেত্রেও এই ব্যঞ্জনান্ত শব্দের এইরকম একটু প্রভেদ আছে, মানে কোনোটায় হসন্ত দিয়ে ধরা হয়, কোনোটায় হসন্ত ছাড়া। সেটা যে যে ক্লাসে হবে সেই জায়গায় এটা বলে দেওয়া হবে। এবারে এই যে অন্ত ভাগান্ত যে শব্দ হচ্ছে, এইগুলো বাংলার সঙ্গে আমরা মিলিয়ে নিতে পারি। যেমন মুনি শব্দটা বাংলাতেও মুনিই হবে, সাধু শব্দ বাংলায় সাধুই হচ্ছে, মানে ওটা ইকারান্তটা ইকারান্তই থাকছে, উকারান্ত উকারান্তই থাকছে। নর শব্দ হোক বা নারী, বা এদিকে ঋতু শব্দটা উতু হচ্ছে। তো যেটা যে কারান্ত শব্দ সেটা একই আছে, কিন্তু এই ব্যঞ্জনান্ত শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে। যেমন এই বলবন্ত শব্দটা এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এটা বাংলায় হচ্ছে বলবান। চক্ষুমন্ত হচ্ছে চক্ষুষ্মান, মহন্ত হচ্ছে মহান, বলবন্ত বর্ণবন্ত হচ্ছে এটা বর্ণ বান এইরকম একটা আকৃতি হবে। তো ভূষিতবন্ত সতীমন্ত হচ্ছে স্মৃতিমান। ভূষিতবন্তটা একটু আলাদা, এটা একটা পালি পাস্ট পার্টিসিপেলের একটা ফর্ম। তো এইভাবে এগুলোকে বাংলাতে হবে, মানে মোটামুটি ধরা যায় যে অন্ত যেটা হচ্ছে এটা বাংলাতে আন বলে কনভার্ট হবে। তাহলে বন্ত হলে বাংলায় হবে বান, মন্ত হলে বাংলায় হবে মান, এবং মহন্ত শব্দটা আমরা যখন দেখছি এইটা হচ্ছে মহান। এই ধরনের সব শব্দ হয় না, পরের কিছু শব্দ একটু আলাদা হয়, সেটা আমি বলে দেবো। তো এইটা হলো এই জাতীয় শব্দ, মানে গুণবান, জ্ঞানবান, ধনবান এই ধরনের। তো ধনবান শব্দটা পালিতে হবে ধন বন এই ধরনের। তো এই আকৃতিতে দাঁড়ালো। এইবার এর শব্দরূপ যথারীতি হবে। এই পর্যন্ত একটা প্রসঙ্গ গেল। এবারে
আর একটা বিষয় হচ্ছে ইকারান্ত শব্দ উকারান্ত শব্দ, মানে এর আগে ছড়ান্ত শব্দ যেগুলো হয়েছে সেগুলো কিন্তু মোটামুটিভাবে সহজ, মানে লাস্ট বর্ণটার ওপর দিয়েই সব কিছু কাজ হচ্ছে। কিন্তু ব্যঞ্জনান্ত শব্দ যেগুলো আছে সেটা লাস্ট বর্ণের ওপর হয় না, মানে এখানে লাস্ট বর্ণ নয়ে তয় হচ্ছে, মানে ন অ্যান্ড ত, এই ন আর তয়ের ওপর দিয়ে সব কাজটা হয় না। এখানে অন্তর যে অ নয়ে তয়, অ ন ত, এই তিনটে বর্ণকে ধরে কাজ হয়, এই জন্য এটা একটুখানি জটিল লাগতে পারে। তো এই ক্ষেত্রে এই মানে কাজটা কীরকম হয়, যেটা আমি বলেছিলাম যে লাস্ট সিলেবেলের ওপরে কাজ হয়, তখন ওই ব ল বন্ধ, এই যে বন্ধ যে হচ্ছে, এই বন্ধটাকে গোটাটাকে ধরে শব্দরূপের পরিবর্তনগুলো হবে, চক্ষুমন্ত্রের মন্ত্রটাকে গোটাটাকে ধরে কাজটা হবে। তো এই জন্য এখানে বলা আছে যে ভগবন্ত এখানটা উ হয়ে আছে, মানে এটা বসন্ত হিসেবে ধরতে হবে। গচ্ছন্ত ইত্যাদি শব্দগুলির ক্ষেত্রে ভ গ বন্ত বন্ত বুদ্ধিমন্ত গচ্ছন্ত এইরকমভাবে অন্তিম যে দল হবে, দুই দলের, এটা এক দল বললেই ভালো হয়, অন্তিম দলের কার্য হবে। তো বন্ত যেটা আছে, বন্তের স্থলে বন্ত বন্তা বন্তং বন্ত বন্তে বন্তেনা বতা বন্তেহি ইত্যাদি রূপগুলো হবে। এটা তো নিচে দেখিয়ে দেয়া আছে, তো অসুবিধা কিছু নেই। পরিবর্তনটা কি হচ্ছে, যে অন্ত যেটা আছে এটা প্রথম আর এক বচনে হবে আ। এখানে যে শব্দটা নেওয়া হচ্ছে হ গ বন্ধ, তাহলে এই বন্ধ গোদাটাকে আমরা ধরবো। তাহলে অন্ত যদি আ হয় তাহলে ব প্লাস অন্ত হচ্ছে, অন্ত কনভার্টেড হচ্ছে আতে, তাহলে এইখানে এটা হবে বা। অন্ত এটা হবে বন্ধ, অন্তং হচ্ছে বন্ধ, অন্ত হচ্ছে বন্ধ, অতা হচ্ছে বতা, মানে গোটা অন্তের জায়গাটায় এই কাজটা হবে। অন্তেহি হচ্ছে বন্তেহি, বা অয়ের জায়গাতে আমরা ব বসিয়ে নিলে হবে, এখানে বত বন্তানম বতা বন্তেহি বত বন্তানম বতি আর বন্তেশ, এই ধরনের রূপ হবে। এবারে এইখানে নতুন বলতে গেলে এই আয়ের জায়গাটা নতুন, অন্ত এটা নতুন, এইটা নতুন, এইখান থেকে এইটা পুরোটাই নতুন, এক বচনের রূপগুলো। বাকি কিন্তু এই যে অন্তং হচ্ছে, বা এখানে বহু বচনে অন্তেহি অন্তানং অন্তেহি অন্তানং অন্তেষু, এটা কিন্তু অকারান্ত যে পুংলিঙ্গ শব্দ তার অনুরূপ হচ্ছে, যে নতুন কিছু ফরমেশন নয়। এটাকে অন্ত বলে যদি ধরে নেওয়া হয় তাহলে অন্তং মানে ভগবন্ত শব্দরূপ হলে নর শব্দের নরং হচ্ছে এখানে ভগবন্ত, নরেহি ভগবন্তেহি নরানং ভগবন্তানং নরেষু ভগবন্তেষু, এই ধরনের রূপ হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে নতুন। এখানে আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে এই যে ব্যঞ্জনান্ত শব্দ যেগুলো আছে সেগুলোর মোটামুটি এই তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত রূপগুলোতে, তৃতীয়াতে এরকম আ হয় যেমন ভগবতা, চতুর্থীতে ও হয়, পঞ্চমীতে এগেন এখানে আ হলো, ষষ্ঠীতে আবার এখানে ও হলো, আর সপ্তমীতে ই হয়। অনুরূপে যদি পরবর্তী যে শব্দগুলো আছে, যেমন অন দিয়ে যে শব্দ হয় সেটা এখানে অনা হলো, অনা অনু অনা অনু অনি, এই ধরনের। তো অন্যান্য শব্দগুলো যখন দেখা যাবে তখন একই ধরনের হয়। এখানটা মনে রাখতে হবে যে আ ও ই, তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, এগুলোই ব্যঞ্জনান্ত শব্দগুলোর ক্ষেত্রে একটা কমন রূপ হয়। অন্যান্য শব্দ নর শব্দের ক্ষেত্রে যেমন নরে ন হচ্ছে, চতুর্থীতে নরায় নরস্ব, পঞ্চমীতে নরা নরস্ব নরম্ভা, ষষ্ঠীতে নরস্ব, সপ্তমীতে নরে নরস্মি নরমি, এই ধরনের। তো ব্যঞ্জনান্ত শব্দগুলোর কিন্তু শেষে আ ও ই, এই ফরমেশনটা হয়। এবারে এখানে ব দিয়ে যে মানে বন্ত দিয়ে যে ফরমেশন দেওয়া হলো সেটা যে রূপ হচ্ছে
তার আগে যদি ভ গ এইটুকু জুড়ে নেওয়া হয় তাহলে এই বন্তর আকৃতিতে কি দাঁড়াচ্ছে যে বন্তস্থলে বা হচ্ছে, তাহলে ভগবান মানে ভগবান, ভগবন্ত ভগবানেরা। আচ্ছা, এখানে যদি আরো এক্সট্রা কয়েকটা শব্দ নেওয়া হয়, ভগবন্ত এখানে বলা হলো যে ধনবন্ত, জ্ঞানবন্ত যদি বলা হয়, এই ধরনের প্রয়োগ সচরাচর দেখা যায় না, জ্ঞানবান যেটা। এছাড়া যদি বুদ্ধিমন্ত বলা হয়, বুদ্ধিমান যেটা। তো এখানে কি হচ্ছে, বন্তর জায়গায় বা হচ্ছে, ভগবা, তাহলে জ্ঞানবন্ত জ্ঞানবা, বন্তর জায়গায় বা। বুদ্ধিমন্ত বুদ্ধিমা হবে, মন্তস্থলে মা। প্লুরালে ভগবন্ত মানে ভগবানেরা, এখানে ধনবন্ত জ্ঞানবন্ত বুদ্ধিমন্ত। দ্বিতীয়ার একবচনে ভগবন্তম ধনবন্তম জ্ঞানবন্তম, ভগবানকে এবং বুদ্ধিমন্তম। বহু বচন হচ্ছে ভগবন্ত, এটা একই হচ্ছে দুটো, ভগবানদেরকে। তৃতীয়ার এক বচন হচ্ছে ভগবতা, মানে বন্তস্থলে বতা হচ্ছে, অন্তঃস্থলে অতা হচ্ছে, তাহলে ভগবতা ধনবতা জ্ঞানবতা বুদ্ধিমতা, বতার স্থলে মতা হলো ভগবানের দ্বারা। প্লুরালে ভগবন্তেহি ধনবন্তেহি জ্ঞানবন্তেহি বুদ্ধিমন্তেহি। চতুর্থীতে হচ্ছে তৃতীয়া পঞ্চমী একই রকম হচ্ছে, ভগবানের থেকে হবে শুধু, আর এখানেও ভগবন্তেহি একই রকম হচ্ছে। চতুর্থীতে হচ্ছে ভগবত, এখানে বত হচ্ছে, তাহলে ধনবত জ্ঞানবত বুদ্ধিমত, এখানে অন্তর নটা চলে যাচ্ছে। তো ভগবানের জন্য ওদিকে ভগবন্তানং ধনবন্তানং জ্ঞানবন্তানং বুদ্ধিমন্তানং, এইরকম। তো চতুর্থীর অনুরূপ ষষ্ঠী হচ্ছে একই রকম, ভগবত ভগবন্তানং। আর সপ্তমীতে হচ্ছে ভগবতী, বন্তস্থলে বতী হচ্ছে, ভগবতী ধনবতী জ্ঞানবতী বুদ্ধিমতী, মানে ভগবানের মধ্যে ধনবানের মধ্যে, এই ধরনের। আর বহু বচনে হচ্ছে ভগবন্তেষু ধনবন্তেষু জ্ঞানবন্তেষু বুদ্ধিমন্তেষু ইত্যাদি। এই হলো। তো এখানে আরো বহু এই ধরনের প্রয়োগ হয়, টেক্সটগুলো যখন পড়া হবে তখন একটু ব্যঞ্জনান্ত শব্দের প্রয়োগ হয়। এবং মোটামুটি এই মাসের যে ক্লাস আছে, ব্যঞ্জনান্ত শব্দগুলো শেষ করলে শব্দরূপের যা মানে কাজগুলো প্রায় শেষ হয়ে যাবে, আর অতটা নতুন শব্দরূপের ব্যাপার নেই। এবং ব্যঞ্জনান্ত শব্দগুলো প্রায় একই রকমের হয়, যেমন সর্বনামগুলো একই ধরনের হয়, পরস্পর সিমিলার। তো ব্যঞ্জনান্ত শব্দগুলো খুব একটা বেশি পরিবর্তন হবে না, মানে পূর্ব রূপ দিয়ে হয়ে যাবে। তো এই শব্দরূপগুলো মোটামুটি তৈরি রাখলে টেক্সটগুলো পড়ার মতন খুব একটা অসুবিধা হবে না, রূপগুলো চিনতে অসুবিধা হবে না, বাকি যা প্রয়োজন হবে সেটা ভোকাবুলারি। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো এটার উপর। এর পরের বিষয় হচ্ছে যে অন্ত যে শব্দটার একটা স্যাম্পল দেখানো হলো, আর দু এক জায়গায় একটু আলাদা হয় অন্ত ভাগান্ত শব্দ, যেমন সন্ত গচ্ছন্ত বদন্ত বসন্ত, এই জাতীয় শব্দগুলোতে দু একটা জায়গাতে একটু চেঞ্জ হয়। তো তার মধ্যে এই যে শব্দগুলো এখানে দেয়া হয়েছে, সন্ত গচ্ছন্ত ইত্যাদি, এটা হচ্ছে তোমাদের এর আগে প্রেজেন্ট পার্টিসিপেল পড়ানো হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপেল কি মনে আছে? পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল, ফিউচার পার্টিসিপেল বলে পালি পড়ানো হয়েছিল। আচ্ছা, বাংলায় যদি এই যে চলন্ত শব্দটা বলা হচ্ছে, ছুটন্ত, ফুটন্ত, এই শব্দগুলো যদি বলা হয়, এটা কি অর্থ হয়? চলমান বা চলমান তো আমরা বলছি,
ছুটন্তকে আমরা ধাবমান বলতে পারি। তাহলে এই যে বাংলায় যে অন্ত আর মানও যে হচ্ছে চলমান বা চলন্ত, এইটাকেই পালিতে প্রেজেন্ট পার্টিসিপল বলা হচ্ছে। যেমন ওই বার্কিং ডগ সেলডম বাইটস যে বলা হয়, যে কুকুরটা ঘেউ ঘেউ করছে, এখনই করছে ঘেউ ঘেউ, প্রেজেন্ট টেন্সের সেন্সটা বোঝাচ্ছে। এই যে মান এবং অন্ত, এর মধ্যে অন্তর যে ফরমেশন, যেটা পালিতেও এরকম চলন্ত ছুটন্ত তো ভার্ব হয় না, কিন্তু এখানেই যে গচ্ছন্ত গচ্ছতি থেকে হচ্ছে, বদন্ত বদতি থেকে হচ্ছে, বসন্ত হচ্ছে বসতি থেকে, বাস করা থেকে হচ্ছে। এরকম অন্যান্য আরও বহু ক্রিয়াপদ, ধরো পশ্বতি যদি হয়, পশ্বতি থেকে পশ্বন্ত, খাদতি থেকে খাদন্ত, পিবতি থেকে পিবন্ত, এইরকম রূপ হবে। এবং এগুলোই যেমন বার্কিং ডগ আইএনজি দিয়ে মিনিং হয়, তো ইংরাজির সিমিলার এরকম সিং, ইটিং, ড্রিঙ্কিং, এই ধরনের মিনিংগুলো হবে। স্পিকিং মানে বদন্ত, লিভিং মানে হচ্ছে বসন্ত, গোয়িং মানে গচ্ছন্ত, এই ধরনের অর্থ হবে। তো কিছুটা অর্থ এখানে দেয়া হয়েছে, মানে বাংলায় অর্থগুলো, যে বসন্ত মানে যে বাস করছে, বদন্ত মানে বক্তা বা যে বলছে, গচ্ছন্ত মানে একটা চলন্ত, সন্ত মানে হচ্ছে সৎ বা বিদ্যমান, এরকম অর্থ হবে। তো এই ধরনের শব্দ যখন হবে তখন টেক্সট ইত্যাদি পড়তে গিয়ে শব্দের মিনিংটা তো আলাদা প্রসঙ্গ, এখানে মূল হচ্ছে শব্দের রূপটা কীরকম হয় সেটা দেখা হবে। তো অনুবাদের কীরকম হয় সেটা আমি কিছুটা বলে দেব। এই জায়গাটা একটু মানে ঘোটালা মতন আছে, অনুবাদ মানে বাংলা মিনিং করাটা সহজ নয়। তাকে রূপটা কীরকম হয় সেটা দেখা হবে। তো যে কোনো একটা শব্দের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে লাস্ট সিলেবেলের জায়গায় কাজটা হবে, কিন্তু ব্যঞ্জনান্ত শব্দের ক্ষেত্রে দদন্ত যদি শব্দটা থাকে, এখানে নয়ে টয়ে কাজ হবে না, এখানে দটাকে নিয়ে কাজ হবে। দন্ত, এই দন্তের জায়গায় পুরো জিনিসটা চলবে। এইটা ভুলবশত রং হয়ে গেছে, এটা অং হবে। তো অং যদি হয়, দ দিয়ে কাজ হচ্ছে, তাহলে এটা হবে দং এবং দন্ত, মানে অয়ের স্থলে আমরা দ বসাতে থাকবো। এখানে দন্ত হলো, এখানে দন্তং, দন্তে, দতা, দন্তেহি, দত, দতং, দতা, দন্তেহি, দত বা দন্তস্য। এখানে দন্তেন হয় অনেক সময়, এখানে আবার দতং, দতি বা দন্তে, আর হচ্ছে দন্তেষু, এই ধরনের। এবারে তো দদন্তের দন্তস্থলে দং হচ্ছে, তাহলে আগে দটা জুড়ে নিলে হয়ে যাবে শব্দে দং। আর আরো যদি কয়েকটা শব্দ আমরা নিই, সন, গচ্ছন, চলন, বদন্ত, এরকম যদি বলা হয়, তাহলে এখানে হচ্ছে দদং এবং দদন্ত, আর একটা দিয়ে পিবন্ত যদি বলা হয়, সন্ত, গচ্ছন্ত, চলন্ত, বদন্ত, পিবন্ত, তিনটে হচ্ছে। তো এখানে যদি আচ্ছা এইরকম আকৃতি হচ্ছে, এইটা থেকেই দেখে বললে বড় সুবিধা হবে। আচ্ছা এই নতুনের জায়গাটাকে বলে দিই, তাহলে এইখানে নতুন রূপ বলতে এই এই যে দং যেটা হচ্ছে, মানে অংটা হচ্ছে নতুন, এখানে অন্তে যেটা হচ্ছে সেটা নতুন, আর অতং যেটা হচ্ছে এইটা হচ্ছে নতুন। এ মানে আগের যে ভগবন্ত যে শব্দ দেখানো হলো তার সঙ্গে পুরোপুরি সমান হচ্ছে। বাকি তৃতীয়ার এক বচনে যে অন্তেনা হচ্ছে এবং ষষ্ঠীতে যে অন্তস্য হচ্ছে, এই দুটোই হচ্ছে আসলে নর শব্দের মতন হচ্ছে, মানে এটা দদন্ত বলে যদি অকারান্ত শব্দ ধরা হয়, নরেন দদন্তেন, নরস্ব দদন্তস্য, এইরকম হচ্ছে। এবং বাকি জায়গাতেও বলা যায় এই যে নরেহি, অন্তেহি, নরেষু, অন্তেষু, এই ধরনের হচ্ছে, এটা প্রায় একই ধরনের রূপটা হচ্ছে। এবারে এই যে দদন্ত শব্দটা দেখানো হয়েছে, এর পাশে যদি আমরা চলন্ত, পিবন্ত, আদন্ত,
বসন্ত আর গচ্ছন্ত, এই শব্দগুলো নিয়ে কি হবে বলতে পারবে এখন? এটা কি প্রথমে চলন হবে? হ্যাঁ, মানে ওই অন্তর আগেরটার সাথে এটাকে ধরতে হবে, মানে এটাকে বসন্ত দেয়া হলো না, মানে এটাকে চ লন্ত, এই লন্তের ওপর পুরো কাজটা হবে। ঠিক এখানে আছে। যেমন দং হচ্ছে, ওখানটা হবে লং হবে, এই ধরনের। চলো। আচ্ছা, একটা চলন। ধরো এখানে দদং, দদং তাহলে চলং, পিবং, খাদং, বসং, গচ্ছং। আবার দদন্ত, চলন্ত, পিবন্ত। চলন্ত, পিবন্ত, খাদন্ত, বসন্ত, গচ্ছন্ত। হুম, আবার দদন্ত, চলন্ত, পিবন্ত, খাদন্ত, বসন্ত, গচ্ছন্ত। হুম, আবার হচ্ছে দদন্তং, চলন্তং, পিবন্তং, খাদন্তং, বসন্তং, গচ্ছন্তং। দদন্তে, চলন্তে, পিবন্তে, খাদন্তে, বসন্তে, গচ্ছন্তে। দদতা, দদতা থেকে হচ্ছে চলতা, হুম, পিবতা, খাদতা, বসতা, গচ্ছতা। দদন্তেন, চলন্তেন, পিবন্তেন, খাদন্তেন, বসন্তেন, গচ্ছন্তেন। দদন্তে হি, চলন্তে হি, পিবন্তে হি, খাদন্তে হি, বসন্তে হি, গচ্ছন্তে হি। দদত, চলত, পিবত, খাদত, বসত, গচ্ছত। দদন্তং, চলন্তং, পিবন্তং, এই খাদন্তং। এখানটা, এখানটা অতং আছে, তার পরিবর্তে এখানে অন্তং হয়ে গেছে। এইটা দদতং হবে, মানে নটা হবে না, নয় তয় নয়, এটাও তাই। দদতং, দদতং, চলতং, পিবতং, এইরকম হবে। খাদতং, বসতং, গচ্ছতং। দদতা, চলতা, পিবতা, খাদতা, বসতা, গচ্ছতা। তারপর দদন্তেহি, চলন্তেহি, পিবন্তেহি, খাদন্তেহি, বসন্তেহি, গচ্ছন্তেহি। দদত, চলত, পিবত, খাদত, বসত, গচ্ছত। দদন্তস্য, চলন্তস্য, পিবন্তস্য, খাদন্তস্য, বসন্তস্য, গচ্ছন্তস্য। দদতং, চলতং, পিবতং, খাদতং, বসতং, গচ্ছতং। দদতি, চলতি, পিবতি, খাদতি, বসতি, গচ্ছতি। দদন্তে, চলন্তে, পিবন্তে, খাদন্তে, বসন্তে, গচ্ছন্তে। দদন্তেষু, চলন্তেষু, পিবন্তেষু, খাদন্তেষু, বসন্তেষু, গচ্ছন্তেষু। হুম, এবারে শব্দরূপটা কিন্তু একটু কঠিন আছে, মানে ব্যঞ্জনান্ত শব্দগুলো অন্যান্য শব্দের মতন অত সরল না। মানে এটা দেখে দেখে বুঝতে হয়তো সুবিধা হচ্ছে, পরে হয়তো ফট করে যদি বলা যায় এটা কোনো শব্দ, সেটার পঞ্চমীর এক বচন বা কিছু বলতে, তখন গিয়ে একটু অসুবিধা হবে। তাহলেও মোটামুটি এতদিন ধরে শব্দরূপ পড়লে নিজেদের বানিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু এই রূপ যদি প্রথম দিকে কাউকে দেয়া হয় তাহলে একেবারেই গুলিয়ে ফেলবে, এই জন্য এটা একদম শেষের দিকে রাখা। এবারে এইখানে আগেরটা তো বন্ত যেটা আছে মোটামুটি ঠিক আছে, ভগবন্ত মানে ভগবান, বলবন্ত মানে বলবান, ধনবন্ত মানে ধনবান, এরকম অর্থ হচ্ছে। কিন্তু এই যে ফরমেশন যেটা হচ্ছে দদন্ত, চলন্ত ইত্যাদি, মানে যেটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু অনুবাদের জায়গাটা একটু ঝামেলা হয়। এই জায়গাটা আগে প্রেজেন্ট পার্টিসিপল যখন পড়ানো হয়েছিল তখন যেহেতু প্রেজেন্ট পার্টিসিপলের শব্দরূপটা দেখানো হয়নি, সেই জন্য অতটা ওখানে বলা হয়নি। কিন্তু এখানে সেই জায়গাটা একটুখানি ক্লিয়ার করা হবে। প্রথমত চলন্ত মানে চলমান, পিবন্ত মানে যে পান করছে, এরকম অর্থ। আমি নিচে এখানে জায়গার অভাব, এই জায়গাটা দেখাচ্ছি। তো চলন্ত যদি পালিতে হয়, এটা বাংলাতে সোজা চলন্ত বলে দেওয়া যায়। তাহলে চলন্ত মানে একটা কোনো চলন্ত জিনিস, মানে চলং, যেটা চলং হচ্ছে চলন্ত প্লুরালে হলে
অনেকগুলো চলমান জিনিস এরকম ভাবে অনুবাদ করে, বা চলন্ত জিনিস এরকম অনুবাদ করা যায়। চলন্তং মানে চলমান জিনিসকে, বা ধরো চলন্ত, চলমান রত। না না, এটা চলমানরত হয় না, চলমান মানেই মানে গমনরত এরকম অর্থ বোঝায়। দদন্ত, আচ্ছা এই দদন্তর জায়গাটা ঘুরতে এইখানে খুব একটা যে বইগুলোতে ঠিকঠাকভাবে রেফারেন্স নেই, তো আমার মোটামুটি যেটুকু এক্সপিরিয়েন্স সেটা বলছি। একটা তো হচ্ছে এই ধরো চলন্ত ডাইরেক্ট হয়ে গেল, বা চলমান, মানে চলন্ত পালি শব্দটার ডাইরেক্ট বাংলা ফরমেশন কিছু কিছু জায়গায় হয়ে যায়, মানে মান বা অন্ত, সেইটা দিয়ে ডাইরেক্ট এই শব্দটা দিয়ে অনুবাদ করা যায়। তাহলে ধরো এখানে বলা হলো চলতি মানে চলমানের মধ্যে, চলন্তেষু চলমানগুলির মধ্যে, চলত বা চলন্তস্য চলমানের, চলতং মানে স্ত্রীর বহুবচন যেটা, চলমানগুলির বা চলমানদের, চলমতা, চলমতা বলছে মানে চলতা যদি হয় মানে চলমানের দ্বারা বা চলমানের থেকে, তো যেখানে ডাইরেক্ট একটা শব্দ হয়ে যাচ্ছে তখন ওইভাবে হয়ে যাবে। এছাড়া অনেক সময় একটা ওই রত দিয়ে অর্থ হয়। ধরো গচ্ছন্ত যদি বলা হয়, এটাকে আমরা বলতে পারি গমনরত। তাহলে গচ্ছং গমনরত, গচ্ছন্ত গমনরতরা, গচ্ছন্তং গমনরতকে, গচ্ছন্তে গমনরতদেরকে, গচ্ছন্তে গচ্ছতা গমনরতের দ্বারা, গচ্ছন্তেহি গমনরতদের দ্বারা। তো এইভাবে একটা চলবে। এছাড়া এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে করে নেওয়া যায়, মানে গমনরতটাকে আমরা বলবো যে গমনরত, এইভাবে। তাহলে গচ্ছং মানে যে গমনরত, গচ্ছন্ত যে যারা গমনরত, গচ্ছন্ত মানে যারা যে গমনরত তাকে, এই ধরনের কিন্তু একটা কমপ্লেক্স অনুবাদ হবে, বহু জায়গাতেই এর প্রয়োগ হবে। মানে যে এই রকম তাকে, যে এই রকম তার দ্বারা, যে এরকম তার জন্য। আর প্লুরাল করলে যারা এরকম তাদেরকে, যারা এরকম তাদের দ্বারা, যারা এরকম তাদের জন্য, মানে এই তারের ওপরে এই কাজগুলো চলবে অনুবাদে। আমি এক্সাম্পল এখানে দেখাচ্ছি। ধরো দদন্ত বলা হচ্ছে, তো দদন্ত শব্দটাকে যদি আমরা একটা শব্দেই অনুবাদ করি তাহলে বলা যায় দাতা, মানে যে দান করছে। দাতা মানে যে সবসময় দান করে, দদন্ত শব্দের অর্থ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে গিভিং, মানে যে দান করছে, দানরত। তাহলে এটাকে যদি আমরা দাতা বা দানরত বলি তাহলে অনুবাদে সরল অনুবাদ হয়ে যাবে, দদতা দাতার দ্বারা বা দানরতের দ্বারা, দদত দাতার জন্য দানরতের জন্য, দদন্তেহি দানরতদের থেকে বা দানরত দাতার থেকে, দাতাদের থেকে, এরকম একটা সরল অনুবাদ হবে। কিন্তু এইভাবে মানে টেক্সটে যখন পড়বে তখন কিন্তু সব জায়গায় এইভাবে অনুবাদ হয় না, তখন কিন্তু ওই যারা তারা যে সে এইরকম একটা ভাবে অনুবাদ করতে হয়। তো তখন দদত মানে যে দানরত তার জন্য, দদতা যে দানরত তার দ্বারা, দদতি যে দানরত তার মধ্যে, দদন্তেষু যে দানরত তাদের মধ্যে, এই ধরনের কিন্তু অনুবাদ হবে। এবং এই ধরনের অনুবাদ প্রায়শই হয় যে শব্দগুলো বিশেষণ রূপে ব্যবহার হয়। আচ্ছা, এবার এখানে যদি একটা মানে কমপ্লেক্স করা হয়, এই ব্যাপারটা বোঝা গেল যে দুরকমভাবে একটা সরাসরি পদে অনুবাদ হচ্ছে এবং আর একটা যে এরকম তার দ্বারা, মানে এই কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে অনুবাদ হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরবর্তী বিষয় হচ্ছে যে এই শব্দগুলো প্রচুর পরিমাণে কিন্তু
বিশেষণ হিসেবে ব্যবহার হয়। ধরো দদন্ত, দদন্ত শব্দটা এবার ঝামেলা হচ্ছে যখনই বিশেষণ হবে। পালিতে এর আগে দেখেছিলে যে সুন্দর নর, সুন্দরী নারী, সুন্দরং ফলং, তিন লিঙ্গে চলে যাবে। সুন্দর একটাই শব্দ, তিন লিঙ্গে তিন রকম আকৃতিতে হচ্ছে। এবং এই যে শব্দগুলো, এগুলো সব এরকম স্ত্রীলিঙ্গে তিন ধরনের হয়। তো এইটা হচ্ছে মেনলি পুংলিঙ্গের রূপ, যেটা আমরা দেখছি, দদং, দদন্ত ইত্যাদি। এবং উপর যে ভগবা, ভগবন্ত শব্দগুলো, ওগুলো ওই পুংলিঙ্গের রূপেই হচ্ছে। তো আগে পুংলিঙ্গের ব্যাপারটাই দেখাই। ধরো বলা হলো দদন্ত নর, যদি বলা হয় তাহলে এখানে দদং নর, দদন্ত নরা, দদন্তং নরং, দদন্তে নরে, দদতা নরে ন, দদন্তে হি নরে হি, দদত নর, দদত নরায় নরস্য, দদতং নরাণ, এই ধরনের রূপ। অর্থ কি হবে? যে দাতা মানুষ, দাতা মানুষেরা, দাতা মানুষকে, বা দানরত মানুষ, দানরত মানুষেরা, দানরত মানুষকে, দানরত মানুষদেরকে, এই হয়তো মানুষের ওপর দিয়ে সব কাজটা চলছে। আবার এখানেও কিন্তু অনেক সময় দেখা যাবে যে অনুবাদ করতে গিয়ে সমস্যা হচ্ছে। মানে এটা বাংলাতে যেমন হবে, ইংরাজিতে আরও বেশি হবে। মানে ইংরাজির ক্ষেত্রে আরও কমপ্লেক্স করে অনুবাদ হবে। তো ইংরাজির ব্যাপারটা এখনও শুরু হয়নি। পরের মাস থেকে মোটামুটি ইংরাজি ট্রান্সলেশন শেখানো হবে, পালি টু ইংলিশ। তো তখন দেখা যাবে যে কমপ্লেক্স সেন্টেন্সের অনুবাদটা হবে। এবং এই জিনিসটা মানে তোমাদের নিজেদের ফ্যামিলিয়ার হতে হবে। মানে আমি বলে দিলাম যে দেখো এইভাবে হচ্ছে, মানে ওটাকে নিজে থেকে অনুবাদ করার ব্যাপারটা শিখতে হবে। যাই হোক, অনুবাদ যখন প্র্যাকটিস হবে তখন তো এগুলো হবে মোটামুটি। তো এবারে এই কম্বিনেশানে, মানে দদন্ত নরতে যদি ওরকম কমপ্লেক্স সেন্টেন্স করা হয়, তো দদং নর বললে যে মানুষটা দানরত, মানে যে মানুষটি দানরত, দদন্ত নরা, যে মানুষেরা দানরত, দদন্তং নরম, যে মানুষটি দানরত তাকে, দদন্তে নরে, যে মানুষটি দানরত তাদেরকে। হলো, বাকিগুলো বলো দেখি। দদাতা নরে না, এরকম ভাবে। দদতা নরে ন, মানে যে মানুষটি দ্বারা, দানরত বা দাতা তার দ্বারা, হ্যাঁ, যে মানুষটি দানরত তার দ্বারা। তারপর দদন্তেহি নরেহি বা নরেভি, হচ্ছে যে যারা দানরত তাদের দ্বারা। তারপর হচ্ছে ভুলে গেলাম, দদত নরায়, মানে হচ্ছে যে দান করে তার জন্য। নরায় ভুলে গেছি কেন এরকম। আমি বলে দিচ্ছি, তুমি মিনিংটা বলো। দদতং নরানং, হ্যাঁ, দদতং নরানং, মানে যারা দান করেন তাদের জন্য। দদতা নরা, নরস্মনরম, নরস্মান নরম, হ্যাঁ, যারা দান, মানে যিনি দান করেন তার থেকে। দদন্তেহি নরেহি, হ্যাঁ, যারা দান করেন তাদের থেকে। দদত নরস্য, মানে যিনি দান করেন তার দ্বারা, সরি, তার 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 হ্যাঁ। দদতং নরানং, দদতং নরানং, মানে হচ্ছে যারা দান করেন তাদের। দদতি নরে নরসিংহরম, হ্যাঁ, যিনি দান করেন তার মধ্যে, দদন্তেষু নরেষু, যারা দান করেন তাদের মধ্যে। এবারে আমি কয়েকটা দেখাচ্ছি। ধরো বলা হলো এই যে ষষ্ঠীতে অনুবাদ করে বলবে দদত পুঁয়ং পবর্ধতি। পুঁয় মানে বুঝতে পারছো, পুঁয় বাংলা কি হবে? পুণ্য। আর হ্যাঁ, পবর্ধতি, বর্ধতি মানে বৃদ্ধি পায়। হ্যাঁ, কি অর্থ হবে?
বলো। আরেকবার কি বলুন এই শব্দটা, প্রবর্ধতি কি বললেন? প্রবর্ধতি মানে হচ্ছে বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়, আচ্ছা। মানে প্রবর্ধন যদি বলা হয়, সেই বর্ধনটা বর্ধন হয় বাড়িতে। এটা পড়েছে বর্ধন থেকে বর্ধন। পুণ্য মানে আচ্ছা, পুণ্য, তাহলে এটা কি দাতার বর্ধন? দাতার পুণ্য বৃদ্ধি পায়। আর যদি কমপ্লেক্স করা হয়, আচ্ছা, মানে ওই দদত না না, নরস্য। এই যেভাবে বললে নর বলার তো দরকার নেই। যিনি দানরত তার পুণ্য বৃদ্ধি পায়, হ্যাঁ, আচ্ছা, যিনি যিনি দানরত দাতা তার পুণ্য। তার পুণ্য বৃদ্ধি পায়। হুম হলো। ধরো হুম। দদত পুণ্যং প্রবর্তন যদি কেউ বলে দাতার ইয়ো পুণ্য, তাহলে আচ্ছা, হ্যাঁ, মানে ইয় দদত সা পুণ্যং না এটা প্রবর্ধতি। বলছো ঠিকই, কিন্তু এখানটা হবে যে এটা ভাঙলে আবার অন্যরকম হয়ে যাবে, মানে ইয় ভাঙলে তো বিভক্তি বোধহয় যেটা, প্রথমাতে আসতে হবে নাকি? হুম, বাংলায় যে দানরত মানে ইয় দদং ইয়ো দদং তস্য তস্য, পুণ্যং প্রবর্ততে, হ্যাঁ, তস্য পুণ্যং প্রবর্ধতি। মানে তারের ওপরে সব কাজটা চলবে। হুম হুম। হলো। তো এইটা কিন্তু তোমাদের হোমওয়ার্কগুলো কিছু পড়ছো না, কিন্তু বাড়িতে পড়বে, এইটা অবশ্যই বাড়িতে 3-4টে শব্দ এইভাবে লিখবে। মানে এই প্রাথমিক জিনিসগুলো করতে পারলে অনুবাদ নিজেরাই করতে পারবে, আমাকে প্রয়োজন হবে না। তো তোমরা যে মোটামুটি পালি এসেটা নিজেরা করেছো 70%, 80%, এটা বিশাল ব্যাপার। তো এই জিনিসটা বাড়িতে 4-5টা শব্দ, এখানে তো এমনি অনেকগুলো শব্দ আছে, এইভাবে পড়বে। আচ্ছা, তো ফাইনাল মিনিংটা তাহলে কি হচ্ছে, যে দাতা তার পুণ্য বৃদ্ধি হয়, তারের ওপর দিয়ে জোরটা পড়বে, মানে মিনিংটা আসছে, বা যে দানরত তার পুণ্য বৃদ্ধি হয়। আচ্ছা, এবার যদি বলা হয় এখানে দদন্তস্য দাতব্য, দাতব্য মানে দান করা উচিত। আচ্ছা, দদন্তস্য যেটা আছে এইটা হচ্ছে এইখানের দদন্তস্য, মানে ফোর্থ কেস ইন্ডিকেট, দাতার জন্য। দদন্তস্য দাতব্য মানে দাতার জন্য দাতব্য, মানে দাতার জন্য দান করা উচিত। লিখেই দিচ্ছি, দান করা উচিত। দাতার জন্য দান করা উচিত বললে কি শুনতে ভালো লাগছে? এটাকে কমপ্লেক্স করলে কি হবে? যিনি দাতা তার জন্য দান করা উচিত। বোঝা গেল? হুম। আচ্ছা, আর ধরো আর কিছু আছে? আচ্ছা, এই ধরনের অন্য প্রয়োগ দেখালে ইয়ো দদং তস্য দর্শক দাতব্য, এরকম। দাতব্যং। ধরো এখানে বলা হলো যে সন্ত, যে শব্দ ছিল না, সন্ত মানে তো এমনি বাংলাতেও সন্ত বোধহয় বোঝায়, সেন্ট যেমন অর্থাৎ। তো এই সন্ত শব্দের রূপ হয় যে এখানে লেখার জায়গাও নেই, শতং ই সো, দাঁড়া ওটা মুছে দেখাই, এটা টুকটাক অনুবাদগুলো হলে না তোমাদের একটা ক্লিয়ার হয়। তোমাদের যেভাবে পড়ানো হচ্ছে আমি নিজে মানে এত ভালো ট্রিটমেন্ট পাইনি। তো শতং হি শো ইয় হোতি অশতং হোতি অপ্রিয়। যিনি সৎ, মানে দাঁড়াও দাঁড়াও, হুড়োহুড়ি করো না। এর প্রথম লাইনটা কি ছিল? ওবদেয়ানুশাসেয় অসভ্যাচ নিবারণ, এটা একটু কঠিন হবে।
অসতং হিস প্রিয় হতি অসতং হতি অপ্রিয়। তোমার কি আবার 10টার পরে ক্লাস আছে নাকি? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটুকুই থাক, মানে এটাই বলার। আচ্ছা, এটা তাহলে শতং হি সো প্রিয় হতি, এই যে শতং যেটা আছে, এই শতংটা হচ্ছে ষষ্ঠীর বহুবচনের যে দদতং সেইটা, এবং শব্দটা হচ্ছে সন্ত। তাহলে শতং মানে এমনি কি মানে হবে ডাইরেক্ট মিনিংয়ে? মানে সদ্যের জন্য, সদ্যের, সরি, সদ্যের। সদ্যের, ষষ্ঠী হলে সদ্যের, হুম। বা সৎ ব্যক্তিদের, সজ্জনদের। কমপ্লেক্স করলে যারা সৎ তাদের। তাদের হলো, যারা সৎ তাদের। হি মানে হচ্ছে হিন্দিতে বলে তুমনে হি কিয়া হে, তাহলে যারা সৎ তাদেরই হ্যাঁ, সো প্রিয় হতি, মানে তারা প্রিয় হয়। সো প্রিয় হতি, সো মানে কি সে, সে, হ্যাঁ। যারা সৎ তাদের সে প্রিয় হয়। আর অসতং হতি অপ্রিয়, যারা অসৎ তাদের অপ্রিয় হয়। তাদের অপ্রিয়। হলো, এখানে একটু লজিক্যাল ব্যাপার আছে। অ্যাকচুয়ালি পুরো শ্লোকের এটা হচ্ছে ওবদেয় অনুশাসেয়। ওবদতি, ওবাদ শব্দটা তোমরা পড়েছো না কোথায় একটা? তোমাদের ওবাদ, না সেই অর্থে পড়নি। ওবাদ মানে উপদেশ, মানে উপদেশ দেয়। তো উপদেশ প্রদান, ও বদেয় মানে এইয় কোথায় হয়? হ্যাঁ, আরেকবার বলুন। এইয়, এইয় ক্রিয়াপদে এইয় কোথায় হয়? এইয়, এইয়ুং, এইয়াসি, এইয়ান, এইয়ামি, এইয়ামা। ও আচ্ছা, মানে ওই অতীতকাল হ্যাঁ কিনা। হ্যাঁ, ক্রিয়াপদে, ক্রিয়াপদে আচ্ছা, এইয়, এইয়ুং কোথায় হয়? সপ্তমীতে হয় না? সপ্তমীতে। আমি যুক্ত পঞ্চমী না রাজ্যে সপ্তমী হয়। মনে করতে পারছিলাম না, ওই জন্য। উপদেয় মানে উপদেশ প্রদান করেন, হ্যাঁ, হ্যাঁ। অনুশাসন প্রদান করেন। অসভ্যাচ অসভ্য মানে অসৎ বিষয় থেকে নিবারণ করেন। যিনি এরকম করেন, মানে যিনি, এটাকে অনুবাদের সময় যখন টেক্সট অনুবাদ করা হবে তখন আরো ক্লিয়ার হবে। যিনি অনুশাসন করেন, যিনি উপদেশ প্রদান করেন, যিনি অসৎ বিষয় থেকে নিবারণ করেন। শতং হিস প্রিয় হতি, তিনি সৎ ব্যক্তিদের প্রিয় হন। যারা সৎ ব্যক্তি তাদের প্রিয় হন। অসতং হতি অপ্রিয়, অসৎ ব্যক্তিদের কাছে অপ্রিয় হন। তো এইরকম শ্লোক টোক যখন অনুবাদ হবে তখন কিন্তু শব্দরূপগুলো মোটামুটি তৈরি রাখতে হবে, এবং এটা পুরোটা দাঁড়িয়ে থাকে প্র্যাকটিসের উপর। আচ্ছা, এই পর্যন্ত হলো, এই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়েছে। আর এই জায়গা থেকে আর একটা শব্দ এখানে দেখা হবে, সেটা হচ্ছে এই অন্তভাগান্তই একটি বিশেষ শব্দ হয়, সেটা হচ্ছে ভবন্ত। ভবন্ত মানে মহাশয় বোঝায়। তো এর রূপটা কাছাকাছি একই রকমের হয়, ভবং ভবন্ত। এইখানে একটা নতুন হচ্ছে ভন্ত, মানে ভ ব জায়গাতে ভো হয়ে যাচ্ছে। এটা একটা তোমরা পড়েছিলে না, অবর জায়গায় ও হয়, লবণটা লো ন হয়, হুম। অবধিটা অধি হয়, তাহলে ভবটা ভো হচ্ছে এই। এখানে আর সেই অর্থে নতুন কিছু না। বাকি অন্তর যা কিছু ব্যাপার স্যাপার সেগুলো সবই অতা, অত ইত্যাদি হিসেবেই হচ্ছে, কিন্তু এই ভব এই আকৃতিটা থাকছে বলে এটা ভো হয়ে যাচ্ছে। তো ভবং ভবন্ত, মহাশয় মহাশয়েরা, ভবন্ত মহাশয়কে মহাশয়দেরকে ভবন্তে। এবার ভোতা, ভবন্তেহি, ভূত, ভবতং। তাহলে এগুলো দেখো এই অন্তভাগান্ত শব্দের, মানে আগে যেটা আমরা করলাম দদন্ত, তারই মতন। মানে দদতা ভোতা, দদত ভূত, দদতা ভূতা, দদত ভূত, দদতি ভূতি। এখানে দদতং ভবতং দদন্তেহি ভবন্তেহি, এরকম হচ্ছে দদতেষু ভবতেষু। এটা বোধহয় অন্ত হবে, ভবন্তেষু বলে হলো। এই মহাশয় এইরকম অর্থ হচ্ছে। এইখানে তাহলে হলো এই অন্ত ভাগান্ত শব্দ, এবং এই শব্দটা যে রূপ যেমন হচ্ছে এইটা অনুসরণে কিন্তু পরবর্তী যে অন ভাগান্ত শব্দ আছে, অস ভাগান্ত শব্দ আছে, পরের ক্লাসে যেগুলো হবে
সেগুলো কিন্তু এখান থেকে একই রকমের হয়। হলো? তো আর কোনো প্রশ্ন আছে এখান থেকে? না স্যার।